বর্তমানে ফিরে আসি। আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি? আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে। পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে? জামায়াতে ইসলামী সম্পর্কে একসাথে চলা না চলা? আপনারা গত 4 বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত 4 বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার 2015 সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে 20 দলীয় জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধই ছিল আর কি। আমরা আপনার নিজেরাই গত 4 বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সাথে কথা বলেছি সেই সরকারের কথা আপনারা সবাই জানেন, আমরা সেভাবে কাজ করছি। বনশহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন রাজশাহী থেকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগত, শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি এখানে আসবেন বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয়, আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আপনাকে এই শব্দবন্ধ দিয়েই অনেকে বলতে ভালোবাসেন, এমনকি আপনার প্রতিদ্বন্দ্বী বা যারা বিরুদ্ধ পক্ষ যারা আছেন তারা প্রকাশ্যে বা গোপনে বিষয়টি মেনে নেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কিন্তু আমি বলতে চাইছিলাম যে আপনার দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন বা বিরুদ্ধ পক্ষেরও যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কারো সম্পর্কে এরকমটা বলা হয় না। আপনার কাছে কি নিজেকে একা লাগে কিনা এই রাজনীতির এই মাঠে? আপনার মনে হয় কিনা যে আপনি আসলে একা? এবং এইটা আসলে ঠিক আমি জানি না আপনি এটাকে কিভাবে দেখেন, আমরা একটু জানতে চাইছি আপনার মন্তব্য। আমি কখনো সেইভাবে চিন্তা করি না। আমি মনে করি যে আমি আমাদের দেশের রাজনীতির যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে আমি আমার যেটা আমি বুঝি সেভাবে আমি কাজ করছি। বর্তমানে ফিরে আসি। আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি? আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে। পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে? জামায়াতে ইসলামী সম্পর্কে একসাথে চলা না চলা? আপনারা গত 4 বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত 4 বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার 2015 সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে 20 দলীয় জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধই ছিল আর কি। আমরা আপনার নিজেরাই গত 4 বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সাথে কথা বলেছি সেই সরকারের কথা আপনারা সবাই জানেন, আমরা সেভাবে কাজ করছি। আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না, সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে। জি, জনাব মির্জা ফখরুল ইসলাম, আমরা যে আপনি যে 25টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই? সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না, নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা? না, আমরা আপনার যে সমস্ত দলগুলোর সাথে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনারা সবাই জানেন, রাইট। এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করিনি, কোনো সংলাপ করিনি। ওকে, এই প্রশ্নটি একটু বাংলাদেশের রাজনীতিটা বোঝার জন্য আমার জন্য একটু বোঝার দরকার ইয়াও বলছেন, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিতে একটু টার্ন আমরা দেখতে পাই কিনা। আমরা দেখেছি যে 2004 সালে বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি আছেন বিএনপির জনাব তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল এই সরকারের সময়। কিন্তু ইদানিং তাকেই পাক বন্ধু বলা হচ্ছে বা তারকে আসলে অনেক কথা বলা হচ্ছে। এই সিগনিফিকেন্ট চেঞ্জটা বা এই চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা এবং এটা বিএনপির রাজনীতির একটা পরিবর্তন হিসাবে আপনি দেখেন কিনা? বিএনপির রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, বিএনপির রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। এই সরকারের অধীনে নির্বাচন না করলে কিভাবে নির্বাচন হবে সেটার ব্যাপারে চূড়ান্ত চিন্তা ভাবনা করেছেন কিনা, বা করলে সেটা কিভাবে আপনারা সেটি বলেছেন একটি রূপরেখা আপনারা দিবেন, কিন্তু সেটির ব্যাপারে কি আপনাদের চিন্তা ভাবনাটা মানে একটি রূপ পেয়েছে? হ্যাঁ, আমরা ইতিমধ্যেই আমরা যেটা ঘোষণা করেছি যে আমরা সেই লক্ষ্যে যাওয়ার জন্য যে আমাদের যে দাবিগুলো
সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি। আর সেই সঙ্গে আমরা এই কথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে সংকটগুলো তৈরি হয়েছে এবং গত দীর্ঘ প্রায় এক যুগের উপরে বেশি সময় ধরে আওয়ামী লীগ যে ক্ষতিগুলো করেছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আপনার সংবিধানের যে কাটাছেঁড়া হয়েছে, যে অ্যামেন্ডমেন্ট গুলো এসছে, অন্যদিকে বিচার বিভাগ যেভাবে আপনার পুরোপুরি ভাবে প্রায় একটা দলীয়করণের দিকে চলে গেছে, আপনার প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আপনার অর্থনীতিকে যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে, দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়গুলো একদিকে যেমন ধরেন আপনার ব্যাংকিং সেক্টর, অন্যদিকে ফাইন্যান্স সেক্টর, আপনার ইকোনমি, সব মিলিয়ে একটা যে একটা অবস্থা তৈরি হয়েছে, যে অবস্থাটা অবশ্যই আপনার রূপান্তর দরকার, সংস্কার দরকার, এগুলোকে পরিবর্তন আনা দরকার। সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জনগণের সামনে আসব এবং সেটা খুব শিগগিরই আসবে। অন্য পরের প্রসঙ্গে আমরা একটু যেতে চাই। সেই প্রসঙ্গ হচ্ছে যে বিদেশ বা কূটনৈতিক সম্পর্ক। প্রথমে ভারতের সম্পর্কে বলি। জনাব মির্জা ফখরুল ইসলামকে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনার জন্য, বা যদি মনে করেন যে ভারতের ভূমিকা রয়েছে, তাহলে ভারতকে এই বিষয়টি বোঝানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনাদের পক্ষ থেকে? দেখুন, আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের রাজনীতি বাংলাদেশের মধ্যেই আমরা রাজনীতিটা আমরা সবসময় করে এসেছি। এখানে ভারতের ভূমিকা থাকবে কি থাকবে না, অন্য দেশের ভূমিকা থাকবে কি থাকবে না, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমরা নিজেরা এখন আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। বাংলাদেশের মানুষ তার সমস্ত মৌলিক ফান্ডামেন্টাল যে ডেমোক্রেটিক রাইটস সেখান থেকে বঞ্চিত হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে অন্য কোন দেশের ব্যাপারটা আমাদের কাছে আমরা ঠিক সেইভাবে দেখি না। হ্যাঁ, ইটস এ গ্লোবাল ভিলেজ, নিঃসন্দেহে কারো কোনো আপনার জিওপলিটিক্যাল সিচুয়েশন থাকতে পারে, আমরা সেগুলো মনে করি যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ কি চায়, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মানুষের শক্তি দিয়েই আমরা এই যে আমাদের যেটা আমরা লক্ষ্য যে আপনার ঠিক করেছি সেটা আমরা অর্জন করতে চাই। অর্থাৎ এখানে অন্য কোনো দেশের অন্য কোনো ভূমিকা এখানে আমরা তার উপরে আমরা ডিপেন্ড করি না, নির্ভর করি না। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ভারত দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং আপনার জনগণের যে অধিকার সেগুলোকে তারা পালন করে একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা এই দেশে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে এবং একটা ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিরোধী দলের যে সমস্ত ভিন্ন মত সেগুলোকে তারা দমন করতে চায়। শুধু সেটাই না, ইনফ্যাক্ট তারা বাংলাদেশের সাধারণ মানুষের আপনার চাওয়া যে একটা মুক্ত সমাজ, একটা স্বাধীন সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, সেটাকেও তারা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আপনি বলতে চাচ্ছেন যে এই যে বাংলাদেশে যে এরকম একটি শাসন ব্যবস্থা চলছে তার জন্য ভারত দায়ী? না, সেটা কখনোই বলিনি আমি। না, তাহলে একেবারেই না, এই কথাটা একেবারেই না। আমি যে কথাটা, এই কথাটাকে সম্পূর্ণভাবে একটা ভিন্ন ব্যাখ্যা হয়ে যাবে। আমি যেটা বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই হয়তো আপনি শুনতে ভুল করে থাকবেন, আমি জানি না। যে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমরা বলিনি, তাদেরকে ক্ষমতায় রাখার জন্য তারা যেন চেষ্টা করে, বিষয়টা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। আমরা জনগণের শক্তির উপর বিশ্বাস করি, আমরা জনগণকে নিয়েই এই আন্দোলনে নেমেছি। আমরা মনে করি যে জনগণ তার নিজের স্বার্থে ঠিক 70 সালে, 71 সালে, 90 সালে যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে বিজয়গুলো অর্জন করেছিল, ঠিক একইভাবে এখনো বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের জনগণ তার গণতন্ত্রকে ফিরিয়ে নিতে, তার অধিকারকে আপনার পুরোপুরিভাবে ফিরে পেতে, ভোটের অধিকার ফিরে পেতে, মানবাধিকারগুলোকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সমতিকে রক্ষা করার জন্য, একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জনগণই কাজ করবে। সম্প্রতি আরো একটি কূটনৈতিক প্রশ্ন, এবার একটু অন্য দেশ নিয়ে। ঢাকাস্থ বেশ কয়েকজন পশ্চিমা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের আগের নির্বাচনের সমালোচনা করেছেন। এগুলি বিএনপির কূটনৈতিক সাফল্য মনে করেন কিনা, সে ব্যাপারটা একটু বলবেন কিনা। আর পাশাপাশি আপনি একদম স্পষ্ট করেছেন যে ভারত, আপনি জনগণকে সাথে নিয়েই বাংলাদেশের আন্দোলন সামনে নিয়ে যেতে চান, বিএনপি যেতে চায়। ভারতের সাথে আপনাদের বৈঠক আলোচনা চলছে কিনা, হবে কিনা,
সেই ব্যাপারটাও যদি একটু বলেন, প্রথমে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে, তারপরে ভারতের প্রসঙ্গে যদি আবার একটু বলেন। আপনার বিদেশি মিশনগুলো তারা তাদের স্বার্থেই, তাদের কাজের রুটিন অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশের শুধু নয়, সব দেশেরই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করে এবং তাদের পরস্পর মতামত জানতে চায়। যেহেতু সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, আপনার বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর একটা ইন্টারেস্ট আছে যে বাংলাদেশে কিভাবে আপনার নির্বাচন হবে, এবং যেহেতু আমরা নির্বাচনে যাব না বলেছি, যে আমরা আমেরিকা সরকার থাকলে, এই সরকার থাকলে আমরা নির্বাচনে যাব না, এবং আপনার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না, সুতরাং তাদের এই জায়গায় ইন্টারেস্ট আরো বেড়েছে। কারণ বাংলাদেশে তারা একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ মূলক একটা নির্বাচন দেখতে চায়, পার্টিসিপেটরি নির্বাচন দেখতে চায়, এবং সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে দেখতে চায়। এই জন্য যে দে আর ডেভেলপমেন্ট পার্টনার্স, তারা আপনার আমাদের বিভিন্ন উন্নয়নকর জড়িত আছে। তাছাড়া যেহেতু আপনার ইটস এ গ্লোবাল ভিলেজ, সেই কারণে তারা এটা দেখতে চায়। সেই কারণে তারা তাদের নিজেদের প্রয়োজনেই আমাদের সঙ্গে কথা বলে। আমরা অনেক দিনের পুরনো আপনার প্রচলিত নিয়ম যে বিভিন্ন মিশনগুলোর সঙ্গে আমরা আমাদের মত বিনিময় করি, আমরা আমাদের মতামতগুলো তুলে ধরি, তারাও তাদের তুলে ধরে, এই পর্যন্তই। কিন্তু তার জন্য আপনার বিদেশি মিশনগুলোর আপনার যে আপনার কোনো প্রভাব আমাদের উপরে পড়ে বলে আমি বিশ্বাস করি না। আপনাদের প্রভাব ওদের উপর পড়ে কিনা, মানে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে এরকম যে জাপানি রাষ্ট্রদূত যে 3 বছর পরে এরকম প্রকাশ্যে 2018 নির্বাচন নিয়ে বললেন এরকম করে, সেটা আপনাদের প্রভাবে উনি এটা বললেন কিনা, এটা আপনারা নিজেদের সাফল্য বলে মনে করেন? না না, এটা আমাদের প্রভাবে নয়, এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা তারা প্রতিদিন দেখছেন, এবং সেই বাস্তবতা দেখছেন যে বাংলাদেশে যে দুটো নির্বাচন অতীতে হয়ে গেছে, সেটা তার চোখের সামনেই দেখেছেন। 14 সালের নির্বাচনে দেখেছেন যে এখানে আপনার কোনো আপনার 154 জন বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়েছে। 2018-তে দেখেছেন আগের রাতে নির্বাচন হয়ে গেছে। তো এখানে আমাদের তাদেরকে প্রভাবিত করার বিষয়টা নয়, ইট ইজ দ্য রিয়ালিটি। এটাই হচ্ছে আসল বাস্তবতা। আপনি ইউএস রিপোর্ট দেখেন, আপনি ইউএন রিপোর্ট দেখেন, সবগুলোতে কিন্তু এই জিনিসগুলো খুব পরিষ্কার করে এসছে। না এইটা মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে একটু রাজনীতির ছাত্র হিসাবে, যে 2018 নির্বাচন, 2018 ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে, সেই 2018 ডিসেম্বরের নির্বাচন নিয়ে যখন 2022-এর নভেম্বরে জাপানি একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে, জাপানকে আমরা এরকম প্রকাশ্যে এরকম এত কথা বলতে শুনি না, তখন আপনি যখন প্রথম উনাকে শুনলেন বা খবরটি পড়লেন, তখন আপনার কাছে কি মনে হয়েছিল? আপনার কাছে কি মনে হলো যে হঠাৎ করে উনি কথা বলছেন এরকম মনে হলো, না মনে হয়েছে যে মানে 18 নিয়ে 22-এ আমরা একটা বিষয় আপনার বলা যেতে পারে যে একটা আপনার একটু স্যাটিসফাইড এই জন্যে যে গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যাদের মধ্যে গণতন্ত্র আছে, সেই করে তারা এখন বাংলাদেশের আসল চিত্রটা দেখতে পাচ্ছে, তারা বুঝতে পারছে যে বাংলা